আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামিটি ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্স অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে থাকবে এর পিডিএফ ফাইল, সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 12টি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। 1 × 12 = 12। 1 নম্বর থেকে কবিতা অনুসারে কাতকতু দিলে ছটপট করে কবি, গরু না রামা? সঠিক উত্তর হবে গরু। এরপর হচ্ছে মজা নদী বর্ষায় বিদ্রোহ করে 10 মাস, 12 মাস, 6 মাস, 8 মাস? সঠিক উত্তর 12 মাস। চিতাবাঘ দৌড়াতে পারে ঘন্টায় 36 মাইল, 100 মাইল, 80 মাইল, 70 মাইল? সঠিক উত্তর হচ্ছে 70 মাইল। নেক্সট হচ্ছে 4 নম্বর টনটন, এটি যে জাতীয় শব্দ তা হলো যৌগিক শব্দ, শব্দ দ্বৈত, ধনাত্মক শব্দ। তো টনটন এটি হচ্ছে ধনাত্মক শব্দ। যোগরূঢ় শব্দের উদাহরণ হলো পঙ্কজ, হরিণ, পাঠক। তো যোগরূঢ় এই শব্দের উদাহরণ হচ্ছে কি? পঙ্কজ। তারপরে দেখো বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছে। এখানে দেবদূতকে কাজী নজরুল ইসলাম, নেতাজি, রামকুমার চট্টোপাধ্যায়। এখানে দেবদূত হচ্ছে কে? নেতাজি। 7 নম্বর একটি বিপরীতধর্মী শব্দ জোড় হলো মাথা মুন্ডু, ভালো মন্দ, বকাঝকা। তো এখানে বিপরীত ধর্ম শব্দ জোড় হচ্ছে ভালো মন্দ। এরপর আয় বুঝে ব্যয় করে যে মিতব্যয়ী কৃপণা হিসাবী, তো আয় বুঝে ব্যয় করে যে তাকে বলা হয় মিতব্যয়ী। এরপর শুদ্ধ বানানের শব্দটি লেখো। সহযোগিতা, ক্রমশ, এখানে 4টি শব্দ দেওয়া আছে এখানে। তো সঠিক উত্তর হচ্ছে ভূমিসাৎ। ঠিক আছে, ভয় দীর্ঘ, ময়ের হস্তিকার, দ্বন্দ্বস্বরকার, খণ্ডত্ব। 10 নম্বর বাচ্চারা চোর চোর খেলছে। চোর চোর শব্দ দ্বৈতটি ব্যবহৃত হয়েছে অনকর অর্থে, দ্রুত অর্থে, আসন্ন অর্থে, বহুলতা অর্থে। উত্তর হবে অনুকর অর্থে। তৎসম শব্দ রিকারের পর মূর্ধন্য ষ হয়, তার একটি উদাহরণ হলো অভিষেক, শ্রীচরণেশু, ঋষি, অনুষ্ঠান। উত্তর হবে ঋষি। ঠিক আছে, রিকারের পর মূর্ধন্য ষ হয়। তারপর হচ্ছে বাঁশি শব্দটি হলো যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, ধনাত্মক শব্দ। বাঁশি হচ্ছে যোগরূঢ় শব্দ। হাতির গতি ঘন্টায় 25 মাইল, 35 মাইল, 45 মাইল? উত্তর হচ্ছে 25 মাইল। এরপর মেঘচোর গল্পে অসীমের বয়স 27 বছর, 47 বছর, 37 বছর? উত্তর হচ্ছে 27 বছর। এরপর নোট বই কবিতায় ছেলেটির হাতে ছিল পেন্সিল, নোট বই, কলম, পেন্সিল না নোটবুক, পেন্সিল ও নোটবুক? উত্তর হচ্ছে পেন্সিল ও নোটবুক। স্মৃতিচিহ্ন কবিতায় কাল স্রোত বলতে কবি কি বুঝিয়েছেন? নদীর স্রোত, সময়ের স্রোত, ঝড়ের বেগ? উত্তর হবে সময়ের স্রোতকে বুঝিয়েছেন। ঝনঝন শব্দটি একটি যৌগিক শব্দ, ধনাত্মক শব্দ, অনুকর শব্দ না রূঢ় শব্দ। ঝনঝন এটা হচ্ছে ধনাত্মক শব্দ। এই কলমে লেখা যায় না রেখাঙ্কিত পদটির কারক হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক। তো এই কলমে লেখা যায় না, এটা হচ্ছে করণকারক। বিপরীতার্থক শব্দদ্বৈতের উদাহরণ কোনটি? বাড়িঘর, অল্প বিস্তর, ধারে কাছে? উত্তর হবে অল্প বিস্তর। এরপর হচ্ছে বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে কোন স্বরচিহ্ন হয়? হ্রস্ব, দীর্ঘ না প্লুতো? উত্তর হচ্ছে হ্রস্ব। 2 নম্বর থেকে একটি বাক্য উত্তর লিখতে হবে। 12টি। 1 × 12 = 12। সং সপ্তাহে কতবার পোস্ট অফিস যায়? সং সপ্তাহে 3 বার পোস্ট অফিস যায়। সোনা হোটেলওয়ালার কাছে মাকুড় কী নাম বলেছিল? তো সোনা হোটেলওয়ালার কাছে মাকুড় নাম বলেছিল বেহারি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? আমেরিকার মাসাচুয়েটসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এটা অবস্থিত। পুরন্দরকে মেঘচোর কে বলেছিল? কার্পভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলেছিল। ঠিক আছে, মেঘচোর বলেছিল। তারপর হচ্ছে রং তুলির খুশির কারণ কি? তো অনেকদিন পর কবির ইচ্ছা হলো রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতে। এতদিন পর রং ও তুলিকে কবি কাজে লাগাচ্ছেন বলেই ওরা এত খুশি। ক্ষমতাবান মানুষ নিজেদের নাম কিভাবে স্মরণীয় করে রাখতে চায়? ক্ষমতাবান মানুষেরা নিজেদের নাম ইট, কাঠ, পাথরে খোদাই করে স্মরণীয় করে রাখতে চায়। সিলিয়া কি? এককোষী জীব প্যারামোসিয়াম, যার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, সেগুলিকে সিলিয়া বলে। নোট বই কী ধরনের লেখাতে ভরা? নোট বই কিলবিল লেখাতে ভরা। স্মৃতিচিহ্ন কবিতাটি কী জাতীয় রচনা? মানব শিক্ষামূলক উদ্দেশ্যাত্মক একটি রচনা। তারপর দেখো রবীন্দ্রনাথ জনগণ মনর যে ইংরেজি নামকরণ করেন সেটি লেখো। তো সেটি হচ্ছে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। এরপর স্বর্গের শুরুয়ার নামটি কে দিয়েছিল? তো স্বর্গের শুরুয়ার নামটি দিয়েছিল জাদুকর।
সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? সং লটারির টিকিট কাটতো, তাই লটারি জেতার খবরের কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে যেত। পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলার কারণ কি? অন্য দেশ থেকে মেঘ চুরি করে এনে পুরন্দর চৌধুরী সাহারায় বৃষ্টিপাত ঘটেছিল, তাই তাকে মেঘচোর বলা হয়েছে। এটিপি এর পুরো কথাটি লেখো। এটিপি এর পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। এত কাছ থেকে দেখবো কোনোদিন ভাবিনি, লেখক কি দেখার কথা বলেছেন? তো লেখক নেতাজি ও কাজী নজরুল ইসলামকে এত কাছ থেকে দেখবেন তা কোনোদিন ভাবেননি। নোটবই কবিতায় কোন কোন পতঙ্গের উল্লেখ আছে? ফড়িং ও আরশোলার কথা উল্লেখ আছে। চিরদিনের কবিতায় কবি কে? চিরদিনের কবিতায় কবি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। কৃষক বধূরা কীভাবে ঢেঁকি চালায়? কৃষক বধূরা পা নাচিয়ে ঢেঁকি চালায়। মাকু গল্পটি কার লেখা? মাকু গল্পটি হচ্ছে লীলা মজুমদারের লেখা। বেহারি আসলে কার নাম ছিল? তো বেহারি ছিল আসলে মাকুর নাম। কম বেশি 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 3 × 2 = 6। জনগণ মনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে জনগণ মনকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল? তো জনগণ মন গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণের প্রস্তাব নেওয়া হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন যে এই গানটি রবীন্দ্রনাথ সম্রাট পঞ্চম জর্জের ভারত আগমন উপলক্ষে রচনা করেছেন। একজন ব্রিটিশ শাসকের উদ্দেশ্যে লেখা গান জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করা উচিত কিনা এই নিয়ে বিরোধিতা শুরু হয়। এরপর দেখো, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেনের এক চিঠির জবাবে 1937 সালে রবীন্দ্রনাথ জনগণ মন গানটির রচনার উপলক্ষ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভারত সম্রাট পঞ্চম জর্জের আগমন উপলক্ষে তার এক বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য তাকে অনুরোধ জানান। তা শুনে বিস্মিত কবির মনে এক ক্ষোভের সঞ্চার হয়। এরই প্রতিক্রিয়ায় কবি তার জনগণ মন গানটি রচনা করেন এবং সেই গানে ভারত ভাগ্য বিধাতার জয়গান করেন। কবির এই ব্যাখ্যায় জনগণ মন গানটি নিয়ে বিরোধিতার অবসান ঘটে। 2 নম্বর, পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল কেন? কার্পভের মেয়ে অসীমা কম্পিউটারে প্রোগ্রাম করে রেখে রকেটটিকে বায়ুমণ্ডলের বাইরে নিয়ে এসেছিল। রকেটটি বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে চলে এসেছে শুনে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। 3 নম্বর, ডুবে গেলাম তবলার বলে কে কেন এমন আচরণ করেছিল? তো কাজী নজরুলের গান রচনার লেখক রামকুমার চট্টোপাধ্যায় এমন আচরণ করেছিল। কাজী নজরুল ইসলামের গান শুনে উত্তেজনায় লেখকের রক্ত টগবগ করে ফুটতে আরম্ভ করেছিল। লেখকের মনের মধ্যে কি হলো তা তিনি নিজেই বুঝতে পারলেন না। তিনি রাস্তা দিয়ে ছুটতে বাড়িতে চলে এলেন। নিজের উত্তেজনাকে কমাতে লেখক তার প্রিয় সঙ্গী তবলাকে কাছে টেনে নিয়ে তবলার বলে ডুবে গেলেন। 4 নম্বর, কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো। কয়েকটি হক জাতীয় পাখি হলো চিল, ঈগল, শিকারি বাজ, প্যাঁচা। এইগুলো হচ্ছে হক জাতীয় পাখি। 4 নম্বর দেখে কম বেশি 8টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো দুটি। 3 × 2 = 6। সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে কথাটির মধ্য দিয়ে কি বলতে চাওয়া হয়েছে? কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি গ্রামের বৃষ্টি ভেজা একদিনের ছবি তুলে ধরা হয়েছে। সেই শান্ত গ্রামটিতে বছরখানেক আগেই ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ভিক্ষ। ফলে খাবারের খোঁজে অনেক মানুষ সেই সময় গ্রাম ছেড়ে চলে গেছে। আবার কষ্টের সেই দিনগুলো পার হয়ে বেশ কিছু মানুষ আজও সেই গ্রামে বাস করছে। তাদেরই মধ্যে এক কৃষক বধূ জল আনবার পথে থমকে দাঁড়িয়ে ঘুমটা সরিয়ে দেখে খেতে সবুজ ফসল ফলেছে। সবুজ ফসল ফলার অর্থই হলো দুর্ভিক্ষের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। কবির বিশ্বাস, ফসল ভালো হওয়ায় গ্রাম থেকে দুর্ভিক্ষ দূর হবে, মানুষ খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারবে। তাই সেই সময়টিকেই কবি সুবর্ণ যুগ বা ভালো সময় বলে মনে করেছেন। 2 নম্বর হচ্ছে কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? সেই সব মানুষের দল যারা ইট কাঠের সৌধ তৈরি করে নিজেদের নাম বিশাল অক্ষরে চিরকাল ধরে রাখতে চায়।
তাদের নাম কালস্রোতে ধুয়ে যায়। যারা মানুষের হৃদয় অধিকার করে রয়েছে, মানুষের মনের মাঝে যাদের আসন পাতা কালস্রোত সেই সমস্ত মানুষদের স্মৃতি গ্রাস করতে পারে না, মানুষের মণিকোঠায় চিরদিন তারা থেকে যান। তাহলে 3 নম্বর, মানুষ কীভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে। মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি হলো মানুষের জন্য কাজ করা। মানুষের মধ্যে মিশে যদি তাদের তাদের দুঃখ দূর করা যায় ও তাদের মুখে হাসি ফোটানো যায়, তবেই মানুষ তাকে স্মরণীয় করে রাখে। নিজের কর্ম, ত্যাগ ও ভালোবাসার দ্বারাই মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকা যায়। এভাবেই মানুষ নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে। তাহলে 4 নম্বর, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটিতে একটি বৃষ্টিমুখর লাজুক গ্রামের পল্লী প্রকৃতির চিত্র দেখা যায়। সেই গ্রামের পাশে আছে এক মজা নদী, দূরে রয়েছে বাঁশঝাড়। গ্রামের মাঝে জোড়া দিঘি, পাশে তালের সারি। বর্ষায় চারিদিকে নতুন সবুজ ঘাস জন্মালো। সকালে পাখির ডাকে দিন ঘোষিত হলো। বছরের নানা সময় নতুন শস্যে চারিদিক ভরে ওঠে। সন্ধ্যাবেলায় চাষিরা ঘরে ফেরে। রাত্রে ঠাকুমা নাতনিকে গল্প শোনান। সকাল হলেই সবাই যে যার ঘরে যে যার কাজে যোগ দেয়। 5 নম্বর হচ্ছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। বাঘ ধরার ফাঁদ কীরকম দেখতে? তো জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটি পুরনো গর্ত আছে। সেইগুলি বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরার তা বলা যায় না। ফাঁদগুলি বহুদিনের পুরনো। মাটিতে 2 মানুষ গর্ত করে তার উপরটা লতা পাতাতে ঢেকে দিয়ে বোঝা গেছে, কিন্তু তার উপর একবার পা পড়লে লোকজন বা জন্তু জানোয়ার তার ভিতরে গিয়ে পড়বে। তাই হোটেলওয়ালা সেখানে একটা বাঁশের খুঁটি পুঁতে রেখেছে, যাতে লোকজন দেখতে পেয়ে সাবধান হয়। 5 নম্বর, হোটেল সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেল কে চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বটগাছের তলা ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার ওপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলতো। গুঁড়ির ওপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসতো। সে একটা খুব সুন্দর সুরবারাধ্য, যার মূল ছিল তার নিজের মাথার নকল চুলদাড়ি গোঁফ। এভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। 5 নম্বর, হোটেলওয়ালা সোনা ও টিয়াকে কী কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল? তো হোটেলওয়ালা সোনা ও টিয়াকে খাবার জায়গা করা, বাটি ধুয়ে দেওয়া আর ঝাঁটপাট দেওয়ার কাজ করতে বলেছিল, আর গাছের ঘরে থাকতে এবং গাছের ধারে ছোট ঝর্ণায় চান, কাপড় কাচা ও বাসন ধুতে বলেছিল। এর জন্য কোনো পয়সা কড়ি যে লাগবে না সেটাও সে বলেছিল। 4 নম্বর, সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? সার্কাসের অধিকারী মশাই সার্কাসের জন্য ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হওয়ার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে পালিয়ে গিয়েছিল। এখন অধিকারী মশাই নিখোঁজ, তাই ওদের নামে পরোয়ানা বেরিয়েছে। তাই সার্কাসের লোকেরা জঙ্গলে থাকে। 6 নম্বর থেকে নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 8 নম্বর রাখে পরিবেশ রক্ষা ছাত্রছাত্রী, এরপর বর্ষাকাল, আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো পরিবেশ রক্ষা ছাত্রছাত্রী এটা আমরা প্রথমে লিখছি। ভূমিকা দিয়ে আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীর ভূমিকা, তবে এ ব্যাপারে ছাত্রছাত্রীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীর জীবনটাই তো সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে
নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। এর ফলে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবে তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তার আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। উপসংহারে আমরা লিখছি, সুস্থ পরিবেশে মানুষের জীবনের যথার্থ বিকাশ ঘটে, আর সেই পরিবেশে যদি দূষিত হয়ে পড়ে তবে মানুষের তথা জীবকুলের স্বাভাবিক কাজগুলি নানা কারণে বন্ধ হয়ে যায়। এই দূষণের প্রভাব বর্তমান প্রজন্মেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সুদূর প্রসারী। তাই পরিবেশকে দূষণমুক্ত করতে মানবজাতির কথা ছাত্র সমাজের সম্মিলিত মানবজাতির তথা ছাত্র সমাজের সম্মিলিত অবদানের প্রয়োজন। এরপর বর্ষাকাল সম্পর্কে আমরা একটি রচনা লিখছি। প্রথম লিখছি ভূমিকা। বাংলার 6টি ঋতুর মধ্যে বর্ষা সম্পূর্ণ ভিন্ন ধরনের। বর্ষাকালে মুষলধারে বৃষ্টির কারণে প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন হয়। বাংলা মাস হিসাবে আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। বর্ষার আগমন। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের পর অতি ভৈরব হর্ষে নতুন বর্ষার আগমন হয়। বর্ষা বাংলাদেশের আকাশ ও মাটিকে রং ও রসের অফুরন্ত উপহার নিয়ে আসে। কৃষিতে বর্ষার প্রভাব। বর্ষাকাল কৃষি ও কৃষকদের জন্য একটি ভালো সময়। কৃষিকাজে প্রচুর জলের প্রয়োজন হয়। কৃষক জমি চাষে ব্যস্ত হয়ে পড়ে। বাঙালির প্রধান খাদ্যশস্য ধান চাষের উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষাকাল। এরপর দেখো বর্ষার উপকারিতা। বর্ষা সাধারণত এই কৃষিপ্রধান দেশে আশ্বাসের বার্তা নিয়ে আসে। এদেশে চাষাবাদ ও ফলন নির্ভর করে বর্ষার বৃষ্টির উপর। স্বাভাবিক বর্ষায় উর্বর জমিতে ফসলও হয় আশ্চর্যজনক। এই সময় বিভিন্ন শাকসবজি ও ফল পাওয়া যায়। বর্ষার প্রতিকূলতা। বর্ষাকালে মানুষের দুর্ভোগও বাড়ে। ভারী বর্ষণে ফসলের ক্ষতি হয়। কয়েকদিন বৃষ্টি হলে নদী ও অন্যান্য জলাশয়ে ভরে যায় এবং বন্যায় পরিণত হয়। এতে ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ভেসে যায়। গ্রামের মাটির ঘর ভেঙে যায়। উপসংহার দিয়ে আমরা লিখছি, আমাদের কৃষি ও গ্রামীণ জীবিকা বিশেষ করে বর্ষার উপর নির্ভরশীল। তাই কিছু অসুবিধা সত্ত্বেও বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা লিখছি। কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে 7ই মে। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ও বাংলা ও নর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পড়াশোনা তার ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্যে তাকে বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টেকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, গান, নাটক লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ অজস্র গান, কবিতা লিখেছেন অনেকগুলি নাটক, উপন্যাস ও গল্প। 1933 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট তারিখে 1348 সাল 22 শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যু হয়। এরপর দেখো অথবা দিয়ে বলা হচ্ছে, বিদ্যালয়ের অনুপস্থিতিজনিত ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষককে চিঠি লেখো। ঠিক আছে, তোমাদের চিঠিও কিন্তু হয়তো দিতে পারে, তাই চিঠিটাও তোমাদের আমি করিয়ে দিচ্ছি। কীভাবে লিখবে দেখো, তুমি অসুস্থ ছিলে, স্কুলে যেতে পারোনি, তার জন্য প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে তোমাকে একটি পত্র লিখতে হবে, আবেদনপত্র লিখতে হবে। তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আর শিক্ষিকা হলে শিক্ষিকা মহাশয়া লিখবে। তারপর হচ্ছে নিজের স্কুলের নামটা, নিজের স্কুলের নামটা লিখবে এবং স্কুলের ঠিকানাটা এখানটা লিখবে। ঠিক আছে, তারপর এখানে তারিখ লিখবে। এরপর বিষয় হচ্ছে কি, অসুস্থতাজনিত কারণে ছুটি মঞ্জুরের আবেদন। ঠিক আছে, বা আবেদনপত্র। এভাবে হেডিংটা লিখবে। তারপর দেখো মহাশয় বা মহাশয়া। আমার বিনীত নিবেদন এই যে, আমি শ্রী অরুণ বিশ্বাস, এখানে নিজের নামটা লিখবে। আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন ছাত্র, আমি একজন ছাত্র, রোল নম্বর হচ্ছে লিখবে এটা, গত ড্যাশ থেকে ড্যাশ, আমরা এখানে গত 3 আগস্ট থেকে 7 আগস্ট তোমরা ডেটটা নিজের মতো করে তোমরা দেবে। ঠিক আছে, এই তারিখ পর্যন্ত আর কি। প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি বিদ্যালয়ে
অনুপস্থিত ছিলাম। সুতরাং উক্ত 5 দিন ছুটি মঞ্জুর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতজ্ঞ থাকব। ঠিক আছে। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র, নিজের নাম লিখবে অরুণ বিশ্বাস। ঠিক আছে, অরুণ বিশ্বাস লিখবে, তারপরে শ্রেণী লিখবে 7ম, রোল নম্বর লিখবে, আর সেকশন থাকলে সেকশনটা লিখবে। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে এই পত্রটি। এরপর দেখো আমরা আরও একটি এখানে চিঠিতে আমাদের দিয়েছি যে বিদ্যালয়ে 15ই আগস্ট দিনটি কীভাবে উদযাপন করা হলো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখবে। তো বন্ধুকে চিঠি লিখতে হবে এই দিনটা সম্পর্কে। ঠিক আছে, তুমি কী লিখবে, বন্ধুকে যখন চিঠি লিখবে তখন নিজের ঠিকানা লিখবে ডান দিকে, খাতার ডান দিকে সবার উপরে। ঠিক আছে, ঠিকানা এবং তারিখ লিখবে, নিজের ঠিকানা তারিখ, তারপর প্রিয় বন্ধু লিখে বন্ধুর নামটা লিখবে। প্রথমে তোর জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি এবছর আমাদের বিদ্যালয়ে 15ই আগস্ট দিনটিকে কীভাবে উদযাপন করা হলো তা সে সম্পর্কে বলবো। আমরা সকলেই সকাল সকাল ফুলের মালা, পতাকা নিয়ে এবং রং বেরঙের পোশাক পরে স্কুলে হাজির হয়ে গেলাম। তারপর আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারাও একে একে সকলে আসলেন। প্রথমে আমরা সকলে মিলে জাতীয় সঙ্গীত গাইলাম। তারপর প্রধান শিক্ষক মহাশয় পতাকা উত্তোলন করলেন। সব শেষে সমস্ত ছাত্রছাত্রীকে চকলেট ও বিস্কুট বিতরণ করা হলো। ঠিক আছে, ইতি তোর বন্ধু লিখে নিজের নামটা, পুরো নামটা লেখার দরকার, প্রথম নামটা লিখবে। আর ইতি এটা খাতার ডান দিকে নিচের দিকে এখানটা লিখবে। ঠিক আছে, তারপর নিচে এই যে খাতার বাঁ দিকে নিচে বন্ধুর পুরো ঠিকানা এবং তারিখ লিখবে। এইভাবে করে তোমরা চিঠিটা লিখবে। তো আজকে আমরা 7ম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের পাঠ্য বই যে গল্প কবিতা রয়েছে সেগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে রিডিং পড়বে। ওকে, আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকছে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।